নমস্কার, শুরু করছি আপনাদের অতি প্রিয় এবং পছন্দের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান কল্পতরু, যে অনুষ্ঠানের জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন, কারণ এটি নিঃসন্দেহে একটি অনুপ্রেরণামূলক অনুষ্ঠান এবং শিক্ষামূলক অনুষ্ঠান তো বটেই। উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, শাস্ত্রসম্মত জ্যোতিষ, যিনি বিশ্বাস করেন ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে, অল ইন্ডিয়া অ্যাস্ট্রোপামিস্ট তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিচার, বিজ্ঞানসম্মত বিচারে বিশ্বাসী জ্যোতিষী সুব্রত চক্রবর্তী মহাশয়। সাহিত্যে এমএ, বিএড, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, গোল্ড মেডালিস্ট, এবং এই বছর অর্থাৎ 2024 সুব্রত দাকে আন্তর্জাতিক সংস্থা HBT থেকে জ্যোতিষ মহাগৌরব সম্মানে ভূষিত করা হয়েছে। যে কথাটা বারবারই আমরা বলে থাকি যে সুব্রত দা বহু পুরস্কারে পুরস্কৃত, বহু সম্মানে সম্মানিত। কেন না আপনারাই কিন্তু সুব্রত দাকে এই জায়গাটা করে দিয়েছেন। কেন না সুব্রত দার প্রতিকারে আপনারা আজ উপকৃত। সুব্রত দার প্রতিকার বিজ্ঞানসম্মত। আর আজকে সুব্রতদা কিন্তু আলোচনা করবেন তার এই অনবদ্য প্রতিকার নিয়ে, যে প্রতিকার সম্পূর্ণ চক্রম D38 এবং কর্মভাবা কুবের চক্রম D31 চার্টের উপরে ভিত্তি করে। প্রতিকার কিভাবে কাজ করে, কখন কাজ করে এই প্রতিকার, এবং আমাদের যে এই 12টা গ্রহ রয়েছে, 12টা গ্রহ 27টা নক্ষত্র রয়েছে, এই গ্রহগুলো যখন মারক হয়ে যায়, কিন্তু সেই গ্রহকে আপনাকে ঠিক করতে হবে, তখন সেক্ষেত্রে কিভাবে প্রতিকার হয় এবং প্রতিকার সম্বন্ধে নানান রকম তথ্য আজকে সুব্রতদা, দেখা যাক এই 25 মিনিট সময়ের মধ্যে আমরা দাদার কাছ থেকে কিভাবে তার অমূল্য এই প্রতিকার সম্বন্ধীয় আলোচনাটা শুনতে পারি, আলোচনাটা সম্পূর্ণ হয় কিনা। এবং অবশ্যই তো আপনারা তো সঙ্গে রয়েছেনই, কারণ জানি যে সুব্রতদাকে পাওয়ার জন্য আপনারা অপেক্ষা করে বসে থাকেন কি করে এই লাইভ ফোন ইন অনুষ্ঠানে একটুখানি আপনাদের সমস্যা নিয়ে দাদার সঙ্গে আলাপ আলোচনা করবেন। এবং তার জন্য চলে আসুন আমাদের দুটো ফোন নাম্বারে ফোন করে 03325712255 এবং 03340081437। আসুন আজকের এই জ্যোতিষশাস্ত্রের কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো আরেকবার স্বাগত জানাই বিশিষ্ট জ্যোতিষী সুব্রত চক্রবর্তীকে। স্বাগত দাদা আরো আরেকবার এই অনুষ্ঠানে। নমস্কার, গ্লোব টিভি সকল দর্শক বন্ধুকে নমস্কার জানাচ্ছি। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতা মাতাকে প্রণাম জানাই মা তারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান গ্লোব টিভিতে দেখে চলেছেন প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30 মিনিটে, এছাড়া প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45 মিনিটে, এবং অন্য আর একটি মিডিয়াতে লাইভ আপনারা পেয়ে যান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45 মিনিটে। এবং এই যে সুন্দর অনুষ্ঠানটি আপনাদের বাড়িতে আপনারা দেখছেন, পৌঁছে দিচ্ছে, তো ক্যামেরার পেছনে গ্লোব টিভির সমস্ত টেকনিশিয়ান দাদা ভাইকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, কর্তৃপক্ষকে শুভেচ্ছা ভালোবাসা জানাই, এবং আমার সঙ্গে সঞ্চালনায় রয়েছে সুপর্ণাদিকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আপনারা প্রত্যেকেই জানেন আমার অনুষ্ঠান মানে কিন্তু নতুন আলোচনা। তো আপনারা নতুন আলোচনা শুনতে ভালোবাসেন, এবং আপনাদের তো আমি বলেই দিয়েছি যে আপনারা যে কোনো বিষয় যদি জানতে চান তো আপনারা নির্দ্বিধায় আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা মেল করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9831707058 এবং যে আমার মেল আইডি সুব্রত ছোট হাতের SUBRATA 7070@gmail.com। এই যে মেল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা আপনারা প্রশ্নগুলো পাঠান, সেই প্রশ্নগুলো কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করছি। এবং এই প্রশ্নটি মানে এই করতে, এবং এবার থেকে আমি ঠিক করেছি যে যারা প্রশ্ন জানতে চাইছেন, অনেকে বলেছেন দাদা আমাদের নামগুলো কেন বলা হয় না, তো ঠিক আছে, দেখুন একাধিক তো প্রশ্ন থাকে, সবার নাম তো বলা হয় না, তবে এই যে প্রশ্নটা করে রেখেছেন তাদের নাম আমি বলে দিয়েছি। একজন করেছেন, এটা হচ্ছে আমাদের আগরতলা থেকে, ত্রিপুরা আগরতলা থেকে সন্দীপ দাস বাবু, তিনি প্রশ্ন করেছেন, আমাকে হোয়াটসঅ্যাপ পাঠিয়েছিলেন। তো সন্দীপ বাবুকে উনি প্রশ্ন রেখেছিলেন যে দাদা যেটা মারক গ্রহ বা বাধক গ্রহ, সেই গ্রহকে যদি আমাদের বলতে হয় যে সেই গ্রহই আমাদের রাজ প্রতিকার, মানে সেই গ্রহ আমাদের প্রতিকার করতে হবে, কিন্তু সেই গ্রহ যদি আমরা প্রতিকার না করতে পারি তাহলে তার বিপরীত ভাবে আমরা কিভাবে অন্যভাবে তার প্রতিকার করতে পারি। খুব ভালো একটা প্রশ্ন করেছেন, এবং সন্দীপ বাবু জ্যোতিষ চর্চাও করেন, সে বিষয়ে উনি জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে সন্দীপ বাবু, আপনার প্রশ্নের উত্তর জানাবো। এবং একই প্রশ্ন একজন পশ্চিম মেদিনীপুর থেকেও করেছিলেন। তো পশ্চিম মেদিনীপুর থেকে তিনি করেছিলেন, তার নাম হচ্ছে তুলিকা মাইতি। পশ্চিম মেদিনীপুর থেকে তুলিকা মাইতি ফোন করেছিলেন। তাদেরও একটা প্রশ্ন ছিল যে দাদা আমার বলা হয়েছে
রাহুর প্রতিকার করতে, কিন্তু রাহু যেহেতু আমার জন্মছকে মারক অবস্থাতে রয়েছে, তাহলে রাহুর জন্য আমি তো গোমেদ ধারণ করতে পারবো না, তাহলে আমার কোন রত্ন ধারণ করা প্রয়োজন? এবং আমার রাহুর মহাদশা যাচ্ছে। খুব ভালো প্রশ্ন। দেখুন, এই যে প্রশ্ন, দুটি প্রশ্ন পেয়েছি, এছাড়া আরো অনেকগুলো প্রশ্ন পেয়েছি, তো আমি ভাবলাম এনাদের দুজনের কথা ভেবে আজকে এই এপিসোডটাকে আমি সাজাই। তো দেখুন, আমাদের জন্ম ছক যখন বিচার করি, এই জন্মছক বিচারের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখতে পাই যে আমাদের কিছু গ্রহ অশুভ অবস্থাতে রয়েছে, এবং সেক্ষেত্রে আমাদের প্রথমেই বিচার করতে হবে যে কোন গ্রহ মারক এবং কোন গ্রহ বাধক। এই মারক এবং বাধক গ্রহকে নির্ণয় করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। অর্থাৎ দেখা গেল আপনার জন্মকুণ্ডলী মতে আমি যখন আপনার গ্রহের প্রতিকার করব, অর্থাৎ সম্পূর্ণ চক্রমে আপনার ক্ষেত্রে পঞ্চমপতি, নবমপতি, তৃতীয়পতি একত্রিত ভাবে কম্বিনেশনে আপনার ক্ষেত্রে কোন গ্রহটা আপনাকে সাপোর্টেবল করছে, অর্থাৎ সেই গ্রহ আপনাকে বাঁচাতে পারে, এবং যেই গ্রহের প্রতিকার করলে আপনি সেখান থেকে কিন্তু ভালো জায়গা পেতে পারেন। এবং দেখা গেল এই পঞ্চমপতি, তৃতীয়পতি এবং নবমপতি অনুযায়ী আমি যে গ্রহের প্রতিকারটা লিখে দিলাম, সেই গ্রহটি আমাদের কর্মভাবা কুবের চক্র অনুযায়ী সেটা মারক হয়ে গেলেন। বা আপনাকে কোনো জ্যোতিষী বলেছেন যে এই গ্রহের রত্নের প্রয়োজন, যেমন ধরুন আপনাকে বলে দিয়েছে বৃহস্পতির রত্ন পড়তে হবে, আপনাকে বলে দিয়েছে চন্দ্রের রত্ন পড়তে হবে, বা আপনাকে বলে দিয়েছে রাহুর রত্ন পড়তে হবে। এই যে বৃহস্পতি, চন্দ্র এবং রাহুর রত্ন আপনি ধারণ করলেন, দেখা গেল আপনার জীবনে ভালো তো হলোই না, উল্টে ক্ষতি হয়ে গেল। তার মানে কি, আপনাকে দেখতে হবে হয়তো তিনি জ্যোতিষী আপনাকে ভালো ভেবেই দিয়েছেন, কারণ জন্মকুণ্ডলীর মতো দেখা যাচ্ছে বৃহস্পতি, চন্দ্র বা রাহু অশুভ অবস্থাতে রয়েছে, বা তাদের সাপোর্ট করলে হয়তো আপনি সেই জায়গা থেকে ভালো সুবিধা পেতে পারেন। কিন্তু সেই জাতক জাতিকা সুবিধা তো ছেড়ে দিন, মানে যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে আরো খারাপ পরিস্থিতি চলে গেল। কেন? প্রথমেই দেখতে হবে যে জন্মকুণ্ডলীতে আমাদের কিছু কিছু ক্ষেত্রে যে গ্রহের প্রতিকার প্রয়োজন হয়, যদি আমরা দেখি সেই গ্রহ মারক অবস্থাতে রয়েছে, তাহলে সেই গ্রহের আমরা নিয়ন্ত্রণকারী গ্রহের প্রতিকার দিতে পারি। ব্যাপারটা আপনাদের বুঝিয়ে বলি। যেমন ধরুন রবি যদি কারো জন্মছকে অশুভ অবস্থাতে থাকে, বা রবির কারো যদি প্রতিকার প্রয়োজন হয়, আমরা তখন কি নির্ণয় করি না, তার জন্য আমরা চুনি বা মানিক বা রুবি আমরা দিয়ে থাকি, এবং তার উপরত্ন হচ্ছে স্টার রুবি। এবার দেখা গেল কারো জন্মছকে রুবি অশুভ অবস্থাতে রয়েছে, কিন্তু আপনাকে রবির রত্ন পরা অত্যন্ত প্রয়োজন, বা রবিকে সাপোর্ট করা অত্যন্ত প্রয়োজন, এবং দেখা যাচ্ছে আপনাকে রবি যদি সাপোর্ট না দেওয়া হয়, তাহলে কিন্তু আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী আপনি কোনো কিছু সেই যে সমস্যা নিয়ে এসছেন সেই সমস্যা থেকে বেরোতে পারবেন না। তাহলে আমরা তাকে কি করতে পারি? আমরা তাকে করতে পারি কি, যে রবির নিয়ন্ত্রণকারী গ্রহ কি, রবির নিয়ন্ত্রণকারী গ্রহ কি, তাহলে আমরা যে কালে রবি বা মানিক পড়তে পারবো না, তাহলে নিয়ন্ত্রণকারী গ্রহকে আমাকে দেখতে হবে। নিয়ন্ত্রণকারী গ্রহ হচ্ছে রবির, যেমন হচ্ছে ক্যাটসাই। অর্থাৎ কারো যদি রবি মারক অবস্থাতে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে ক্যাটসাইয়ের কিন্তু প্রেফারেন্স করে থাকি, বা তাকে আমরা সেটাকে ধারণ করার জন্য অনুমতি দিয়ে থাকি। তাতে কি হবে, যে রবি তার যে মারক অবস্থাতে রয়েছে, সেখান থেকে আমরা তার রবির সাপোর্টটাকে আমরা নিয়ন্ত্রণকারী গ্রহ হিসাবে দেখালাম। যেমন ধরুন কারো জন্মছকে চন্দ্র অশুভ অবস্থাতে রয়েছে, এবং চন্দ্রের জন্য কোন জ্যোতিষী তাকে মুক্ত ধারণ করতে বলেছেন, অথবা মুনস্টোন ধারণ করতে বলেছেন। এবার যদি কারো জন্মছকে ঠিক সেম প্রসেস, যে তার চন্দ্র মারক অবস্থাতে রয়েছে, কিন্তু তাকে কিছুভাবেই চন্দ্রের সাপোর্ট দেওয়া যাবে না, তাহলে চন্দ্রের প্রতিকার কি হবে? তাহলে চন্দ্রের নিয়ন্ত্রণকারী গ্রহ কে রয়েছে, বা নিয়ন্ত্রণকারী রত্ন কি রয়েছে? নিয়ন্ত্রণকারী রত্ন রয়েছে পিত পোকরাজ। তাহলে সেই জাতক জাতিকাকে আমরা পিত পোকরাজ ধারণ করার কিন্তু নির্দেশ দিয়ে থাকি। কারো জন্মছকে দেখা গেল মঙ্গল অশুভ অবস্থাতে রয়েছে, সেম প্রসেস, মঙ্গল অশুভ অবস্থাতে রয়েছে, মঙ্গল জন্মছকে মারক, তাহলে মঙ্গলের রত্ন কি আমরা বলে থাকি প্রবাল বা রেড কোরাল। তাহলে সেক্ষেত্রে যখন সেই জাতক জাতিকা মঙ্গলের রত্ন প্রবাল বা রেড কোরাল ধারণ করতে পারছেন না, তখন তাকে আমরা দিয়ে থাকি মঙ্গলের নিয়ন্ত্রণকারী রত্ন, সেটা হচ্ছে গোমেদ। অর্থাৎ এরকম ভাবে কিন্তু আমাদের গ্রহকে সাজানো রয়েছে। কারো জন্মছকে দেখা যাচ্ছে যে বুধ অশুভ অবস্থাতে রয়েছে, এটা অনেকেই প্রশ্ন করেন যে দাদা বুধ অশুভ অবস্থাতে রয়েছে, পান্না আমার শুট করছে না, পান্না আমি পড়তে পারছি না, বা পান্না পড়লেই অশুভ জায়গা। তাহলে দেখা গেল তার জন্মছকে বুধ মারক অবস্থাতে রয়েছে, অথবা
তার হচ্ছে রাজ্যকারী গ্রহ হয়তো বুধ, কিন্তু সেখানে তাকে দেওয়া যাচ্ছে না পান্না। পান্না তা করলেই অশুভ অবস্থাতে, এবং সেখানে তার মারক অবস্থাতে গ্রহ মানে পান্না তাকে স্যুট করবেই না। তাহলে তখনও কিন্তু তাকে পান্না নিয়ন্ত্রণকারী গ্রহ হিসাবে বা রত্ন হিসাবে তাকে পিত পোকরাজ আমরা কিন্তু সাজেস্ট করে থাকি। অর্থাৎ এইভাবে আমরা ডাইরেক্ট যে গ্রহ যখন মারক হয়ে যাচ্ছে, সেই গ্রহের যখন আমরা রত্ন দিতে পারছি না, সেই গ্রহেরই আমরা নিয়ন্ত্রণকারী কোনো কিছু রত্নকে আমরা সাজেস্টেড করি, যেটা তার জন্য কিন্তু স্যুট করে। কিন্তু সেখানে দেখতে হবে যে কোন রত্ন মারক বা বাধক অবস্থাতে রয়েছে, কোন গ্রহ মারক বা বাধক রয়েছে। এর আগে কিন্তু একটা এপিসোড করেছি, আজকেও সামান্য একটু ছুঁয়ে যাব। তবে কোনো বন্ধু এসছেন। নমস্কার, কল্পতরু অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ফোনে কে রয়েছেন? হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার, বলুন বলুন। আপনি কার সঙ্গে? আচ্ছা, কলকাতার কোথা থেকে? আচ্ছা, জন্ম তারিখ বলুন। 2/1/1998। জন্ম সময়? দুপুর 3:10। জন্মস্থান? কলকাতা। কি জানতে চান বলুন। বুঝতে পেরেছি, কি জানতে চান বলুন। আচ্ছা আচ্ছা, জয়ন্ত তোমার জন্মবারটা কি শুক্রবার ছিল? লগ্ন হচ্ছে বৃষ লগ্ন, রাশি হচ্ছে তোমার কুম্ভ রাশি, তোমার নক্ষত্র হচ্ছে ধনিষ্ঠা নক্ষত্র, এবং তোমার চরণ হচ্ছে চতুর্থ চরণ, তিথি হচ্ছে পঞ্চমী শুক্লপক্ষ তিথি, সূর্য সিদ্ধান্ত যোগ হচ্ছে সিদ্ধি যোগ, এবং তোমার গণ হচ্ছে দেবারি গণ বা রাক্ষস গণ। এগুলো জানা ছিল? আচ্ছা, এগুলো জানতে। দেখো তোমার জন্মকুণ্ডলী তুমি যদি একটু দেখো, তাহলে তোমার জন্মকুণ্ডলীতে একটু খেয়াল করবে যে তোমার শুক্রটা রেট্রোগেট বা বক্রী অবস্থাতে রয়েছে রবি নক্ষত্রে, এবং মঙ্গল কিন্তু তুঙ্গী অবস্থাতে রয়েছে শ্রবণা নক্ষত্র অর্থাৎ চন্দ্রের নক্ষত্রে 18 ডিগ্রিতে। দেখো তোমার ক্ষেত্রে তুমি জানতে চাইছো কেরিয়ার নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার জন্মছক, তোমার চাকরি বাকরি নেই। দেখো একটা জিনিস তোমাকে আমি বলি যে তোমার পড়াশোনার জায়গা যথেষ্ট ভালো, কিন্তু এখন তোমার যা দশা অন্তর্দশা বা তোমার সম্পূর্ণ চক্রম অনুযায়ী তুমি যতবারই চাকরির পরীক্ষা দিতে যাবে বা চাকরির জায়গায় কোনো কিছু চেষ্টা করতে যাবে, সেই জায়গায় কিন্তু প্রবল বাধা তুমি পাবে। বুঝতে পেরেছ? এটা কি তোমার সাথে হচ্ছে? হ্যালো, তুমি প্রথমে আমাকে একটা অ্যান্সার দাও যে তোমাকে আমি যেটা প্রশ্নটা করলাম, তুমি যে বারবার চেষ্টা করছো, প্রথমে বলি যে তুমি জানতে চাইছো যে তুমি চাকরি বা তোমার কর্মজীবন নিয়ে। তোমার জন্মছক বলছে, হ্যাঁ বলছি, আমি আসছি, আমি পড়ছি এক এক করে। তোমার আচ্ছা, তুমি আগে তোমার প্রশ্নটা দাদা বুঝেছেন, এবার দাদা যে প্রশ্নটা তোমায় করছেন তার উত্তরটা তুমি দাও। দেখো তোমাকে যেটা বলি, সঠিক সুযোগ পাচ্ছ না, তার মানে এটা তোমার সাথে হচ্ছে। এবার দ্বিতীয় যে প্রশ্নটা তুমি রাখলে যে দাদা আমার চাকরি না ব্যবসা, দেখো তোমার জন্মছক বলছে যে তোমার চাকরি তোমার জন্য সব থেকে বেস্ট হবে, ঠিক আছে? কারণ তোমার জন্মছকে বিজনেস হবে, কিন্তু বিজনেস প্রথম জীবনে হবে না। অর্থাৎ তোমার যে এখন বয়স সেই অনুযায়ী আগামী আরো 7 থেকে 8 বছর পর তুমি যদি ব্যবসার ক্ষেত্রে আসো, সেটা তোমার জন্য শুভ হবে। কিন্তু এখন তুমি যদি জন্মকুণ্ডলী অনুযায়ী চাকরি ক্ষেত্রেই থাকো, তোমার জন্য কিন্তু ভালো হবে। ব্যাপারটা হচ্ছে যে চাকরি তোমার জন্য ভালো, কিন্তু মেন ব্যাপারটা হচ্ছে তোমার জন্মকুণ্ডলীতে সম্পূর্ণ চক্রমটা তুমি যদি করিয়ে থাকো, তাতে দেখবে আমরা তো চাকরি পেতে গেলে শনির একটা সহাবস্থান খুব ভালো প্রয়োজন। তো শনির সাথে একাদশপতি এবং নবমপতির যে সংযোগ, সেই সংযোগটা ডিগ্রিগতভাবে যথেষ্ট সমস্যাদায়ক। মানে সেখানে ডিগ্রি যদি আমি দেখি 6 ডিগ্রি পেয়ে রয়েছে গ্রহ, তাহলে সেই গ্রহ যখন 6 ডিগ্রি পেয়ে রয়েছে, তাতে কি হবে, যেটা বাধা বিঘ্নতা তৈরি হবে, যে তুমি বারবার চাকরির জন্য চেষ্টা করবে, সেখানে বাধা হবে, তোমার মধ্যে একটা কনফিউশন তৈরি হবে যে আমি কি করব, আমার কেরিয়ার ডেভেলপমেন্ট, বিজনেস হবে কিনা। কারণ তোমার এটুকু আমি দেখতে পাচ্ছি, তোমার দ্বিতীয় পতির সঙ্গে, অর্থাৎ তোমার পরিবারের কেউ বা পরিবারের কেউ আপনজন ব্যবসার সঙ্গে যুক্ত, তাই তোমার একটা মোটিভ রয়েছে ব্যবসা করব। কিন্তু তুমি এই মুহূর্তে একটা দোদুল্যমানতায় ভুগছো যে আমার চাকরি করা উচিত না ব্যবসা করা উচিত। এটা কি ঠিক? একটু বলো আমাকে।
আমি যে কথাটা বললাম অ্যান্সারটা দিলে না, আগে অ্যান্সারটা আগে দাও, যে তোমার কি দোদুল্যমানতায় ভুগছো? তুমি কি দোদুল্যমানতায় ভুগছো? চাকরি করবো না ব্যবসা করবো? সাকসেসটা আসছে না। একদম তোমাকে যেটা আমি বললাম যে তোমার ওই যে শনি গ্রহের ডিগ্রির প্রতিকারের একটা প্রয়োজন রয়েছে, সেখানে 6 ডিগ্রি বসে রয়েছে শনি, তো এই জায়গাটার একটু প্রতিকার প্রতিবিধান করো এবং তুমি চাকরির দিকেই ফোকাস রেখো, তোমার ভবিষ্যতের ক্ষেত্রে চাকরি খুব ভালো হবে এবং শনির প্রতিকারটা তুমি যত তাড়াতাড়ি করতে পারবে তত তাড়াতাড়ি তোমার কর্মজগতে সফলতা আসবে। ঠিক আছে? শনি ডিগ্রির প্রতিকার, রত্ন নয় কিন্তু। ঠিক আছে? একদম ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ বলো। ওটা পড়েছো তোমার একটা, ওটা তোমাকে একটা সময় তোমার পড়াশোনার জন্য হয়তো প্রয়োজন ছিল, কিন্তু এখন কেরিয়ারের জন্য তুমি যদি কাউকে দেখিয়ে থাকো বা সম্পূর্ণ চক্রমটা করিয়ে থাকো, শনি তোমাকে মেন বাধা দিচ্ছে এবং তার ডিগ্রি যথেষ্ট অশুভ অবস্থাতে রয়েছে, যার জন্য তোমার চাকরি পেতে বেগ পেতে হবে, মানে তুমি বারবার চেষ্টা করবে, সেই জায়গাটাতেই কিন্তু বাধা আসবে। ঠিক আছে? তো শনি ডিগ্রি প্রতিকারটা করিয়ে নাও এবং যেগুলো এখন পড়ে রয়েছে ওগুলো পড়ে থাকো, অসুবিধা নেই। নতুন করে শনি ডিগ্রি প্রতিকারটা করো, দেখবে তোমার চাকরি খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। একদম 2024-এই হবে, 2024-এই হবে। ঠিক আছে? ভালো থেকো। ভালো থেকো। তোমাকেও ধন্যবাদ ফোন করার জন্য। যারা মনে করছেন সুব্রত তাকে দেখাবেন, যারা মনে করছেন সুব্রত তার চেম্বারে গিয়ে যোগাযোগ করবেন, দেখুন স্ক্রলে দাদার ফোন নাম্বার যাচ্ছে, অর্থাৎ চেম্বারের বুকিং নাম্বার 9831707058 এবং 9874207060। দাদার চেম্বার রয়েছে সোমবার শ্যামবাজার ফরিয়াপুকুরে, মঙ্গল ও রবিবার গড়িয়ায়, বুধবার দুর্গাপুর এবং বর্ধমানে, বৃহস্পতিবার 15 নম্বর রেলগেট আমরা ক্লাবের দোতলা, এটা হচ্ছে ব্যারাকপুরে, বিকেল 4টা থেকে 6টা এবং 6টা থেকে 8টা নৈহাটি ঋষি বঙ্কিমচন্দ্র কলেজের পাশে অঞ্জলি জ্যোতিষ বিভাগে, শুক্রবার পশ্চিম মেদিনীপুর টাউনে, শনিবার হাওড়া বালিবাজারে, এছাড়াও পূর্ব মেদিনীপুরের এগরা এবং পশ্চিম মেদিনীপুরের বালিচক ডেবরাতে দাদাকে পাচ্ছেন। এছাড়াও শিলিগুড়িতে প্রতি মাসের 8 থেকে 14 তারিখ শিলিগুড়ি হিলকাট রোডে সেবক মোড়ে রত্ন ভান্ডার জুয়েলার্সে এবং শিলিগুড়ি সিটি সেন্টারে 15 থেকে 18 তারিখ রত্ন ভান্ডার জুয়েলার্সে। দাদা চলে যাচ্ছে আলোচনাতে প্রতিকার সংক্রান্ত। এবার যেটা বলি সেটা হচ্ছে, দেখুন যাদের ক্ষেত্রে শুক্র, আমি বৃহস্পতি পর্যন্ত বলেছিলাম, আমরা শুক্রের যদি দেখি যে ঠিক মারক অবস্থাতে রয়েছে, এবার শুক্রের জন্য সাধারণত অ্যাস্ট্রোলজাররা কি করে থাকেন যে শুক্রের জন্য তারা ডায়মন্ড অথবা হোয়াইট জারকান তাদের জন্য প্রেসক্রাইব করে থাকেন। কিন্তু যাদের শুক্র মারক অবস্থাতে রয়েছে তাহলে তাদের নিয়ন্ত্রণকারী রত্ন কি হবে? তো শুক্রের নিয়ন্ত্রণকারী রত্ন হচ্ছে ওপাল। তো আপনারা ফায়ার ওপাল বা সাধারণ কোন ওপালে এবার দেখতে হবে যে শুক্রের তার পজিশন, শুক্রের নক্ষত্র কি রয়েছে, সেখান থেকে ওপালের অনেকগুলো ভাগ রয়েছে, সেই ওপালটাকে সেইভাবে টাকায় প্রেক্টিস করা যেতে পারে। তাহলে শুক্রের রত্ন বা মারক হিসাবে, তার নিয়ন্ত্রণকারী রত্ন হিসাবে আমরা কিন্তু ওপাল দিতে পারি। যাদের ক্ষেত্রে শনি, আমরা প্রত্যেকেই জানি যে শনি যখন অশুভ হয় আমরা সাধারণত নীলা বা ইন্দ্রনীলা প্রেসক্রাইব করে থাকি, কিন্তু যাদের ক্ষেত্রে শনি মারক অবস্থাতে রয়েছে তাহলে তার নিয়ন্ত্রণকারী রত্ন হিসাবে আমরা সবসময়তেই ব্লু জারকান, ঠিক আছে, বা ব্লু মুনস্টোন আমরা কিন্তু সেটা দিতে পারি শনি রত্ন হিসাবে। যাদের ক্ষেত্রে রাহু, যে প্রশ্নটা করেছিলেন যে দাদা রাহু খারাপ রয়েছে, তো আমরা কি করতে পারি? রাহুর জন্য আমরা নিয়ন্ত্রণকারী রত্ন হিসেবে সবসময়তেই দেখি কি না, গোমেদ ধারণ করার জন্য আমরা দিয়ে থাকি। কিন্তু রাহু যদি অশুভ অবস্থাতে থাকে তাহলে তার নিয়ন্ত্রণকারী রত্ন আমরা গোমেদ না দিয়ে আমরা সেটাকে কিন্তু জারকান করতে পারি। অর্থাৎ জারকানটাকে দেখতে হবে তাকে হোয়াইট দেব না ব্লু জারকান দেব। অর্থাৎ যদি দেখতে পাওয়া যায় যে রাহু ডিগ্রির পজিশন বা রাহু নক্ষত্র খুব ভালো অবস্থাতে রয়েছে তাহলে তাকে আমরা হোয়াইট প্রেসক্রাইব করব, কিন্তু যদি রাহু ডিগ্রি নেগেটিভ অবস্থাতে রয়েছে তখন তাকে কিন্তু ব্লু জারকান আমরা প্রেসক্রাইব করে থাকি। এবার দেখা গেল কারো জন্মকুণ্ডলিতে কেতুর পজিশন সমস্যাদায়ক, এবং কেতুর জন্য আমরা প্রত্যেকেই জানি ক্যাটসাই পড়ি, এবং যাদের ক্ষেত্রে কেতু দেখা যাচ্ছে মারক অবস্থাতে রয়েছে কিন্তু কেতুর রত্ন ধারণ করতেই হবে, তখন আমরা কি করে থাকি? তখন আমরা কিন্তু ক্যাটসাই তাদেরকে দিই না। তাদের আমরা বলি যে কেতুর নিয়ন্ত্রণকারী রত্ন হচ্ছে পান্না, কেতুর নিয়ন্ত্রণকারী রত্ন হচ্ছে পান্না। তাহলে আমরা যখন কেতু মারক হয়ে যাচ্ছে তখন তাকে আমরা ক্যাটসাই দিই না,
কারণ ক্যাটস আই যখন দিয়ে দেবো সঙ্গে সঙ্গে তার কিন্তু অশুভ প্রভাবগুলো শুরু হয়ে যাবে বা নেগেটিভিটি প্রভাব পাবে। তাহলে তখন কেতুর সাপোর্ট হিসেবে আমরা দিতে পারি তার নিয়ন্ত্রণকারী রত্ন পান্না। তাহলে এই যে 9টি গ্রহের আমাদের দেখতে হবে যে কোন গ্রহ মারক অবস্থাতে রয়েছে, কোন গ্রহ বাধক অবস্থাতে রয়েছে, কোন গ্রহ আমাদের ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী রত্ন দিলে সেই জায়গায় সাপোর্ট পাবো, সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। আমাদের হাতে যদি সময় থাকে আমি জাস্ট আলোচনা করবো যে মারক বা বাধক আমরা বুঝবো কি করে। দেখবেন যদি কারো সম্পূর্ণ চক্রম, আমার কাছে যারা এসেছেন তারা তো অবশ্যই পেয়েছেন, এবং যারা করাননি বা কোনো জ্যোতিষী যদি করিয়ে দেন D38 চার্ট সম্পূর্ণ চক্রম, বা যদি আপনারা কেউ করাননি তাহলে ভাববেন যে আপনার জ্যোতিষ দেখানো সম্পূর্ণ হয়নি বা আপনার প্রতিকার ভুল করা হয়েছে। এটা আপনি একদম অন স্পট আছে গ্লোব টিভি লাইভে বললাম, কারণ বহু মানুষ আমার কাছে এসছেন শুধু সম্পূর্ণ চক্রম করানোর জন্য। যাদের সম্পূর্ণ চক্রমে বিশেষ করে পঞ্চমপতি, নবমপতি এবং একাদশপতির প্রতিকার যখন আমরা নির্বাচন করব, যখন 3, 5 এবং নবমপতির সঙ্গে 6 হাউসের কম্বিনেশন হয়ে যাচ্ছে, দেখা গেল সেখান থেকে আমাকে একাদশপতিকে সাপোর্ট করা অত্যন্ত প্রয়োজন, অথবা যে দশা অধিপতি যাচ্ছে দশাপতির সাপোর্ট প্রয়োজন, তৃতীয়পতি, পঞ্চমপতি, নবমপতি হিসেবে যে গ্রহের প্রতিকার করাচ্ছি তিনি যদি কিছুভাবে ষষ্ঠ, অষ্টম, দ্বাদশ দ্বারা অশুভ প্রভাব পেয়ে থাকেন, অথবা সেই গ্রহ 2 ডিগ্রির নিচে অবস্থান করে, অথবা 10 ডিগ্রির নিচে অবস্থান করে, অথবা সে পুনর্বসু নক্ষত্র বা কেতুর নক্ষত্র অথবা শুক্রের নক্ষত্র দ্বারা আক্রান্ত বা সে বিক্ষিপ্ত ভাবে নেগেটিভিটি হয়ে থাকে, তখন কিন্তু সেই গ্রহ হয়ে যায় কি মারক। এবং মারক যখন হয়ে যাচ্ছে তখন কিন্তু সেই গ্রহের আমরা নিয়ন্ত্রণকারী রত্ন দিয়ে থাকি, যেটা আমি আলোচনা করলাম। তাহলে মারক গ্রহকে আমাকে ফার্স্ট জানতে হবে যে আমাকে কোন গ্রহ নেগেটিভিটি দিচ্ছে, অর্থাৎ সেই গ্রহের প্রতিকার প্রয়োজন, কিন্তু সেই গ্রহ যদি মারক হয়ে থাকে আমাকে নিয়ন্ত্রণকারী গ্রহের রত্ন দিতে হবে, বা সেই ডিগ্রির প্রতিকার দিতে হবে, বা সেই গ্রহের যন্ত্রম বা কবচ কুণ্ডলম কিন্তু নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিন্তু এইভাবে যদি প্রতিকারের জায়গাগুলোকে দেখি, আমরা শুধু কি করছি এখনকার দিনে, আমাদের জ্যোতিষী বলে দিয়েছে যে আমার এই গ্রহটি অশুভ অবস্থাতে রয়েছে, আমার এই গ্রহ খারাপ, আমার এই সমস্যা রয়েছে, আমাকে কামাখ্যায় নিয়ে যাচ্ছে, আমাকে তারাপীঠে নিয়ে যাচ্ছে, আমার অশুভ যোগকে খণ্ডন করছে, কিন্তু আলটিমেটলি আমরা কিন্তু ভালো রেজাল্ট পাচ্ছি না। আমরা সেই বারবার ঘুরে বিভিন্ন জ্যোতিষীর দরবারে যাচ্ছি, কে কি বলছে, কে কি না বলছে, কিন্তু আমরা কখনোই আমাদের সম্পূর্ণ চক্রমের চার্টটাকে সঠিকভাবে নির্ণয় করছি না, যেখানেই লুকিয়ে রয়েছে আমার সমস্ত কিছু সূত্র, সমস্ত কিছু জায়গা, যে আমার পঞ্চমপতি, নবমপতি, তৃতীয়পতি, একাদশপতি সাপোর্টেবল, তো সেখান থেকে ষষ্ঠপতি, অষ্টমপতি, দ্বাদশপতি কোন গ্রহ আমাকে মারক করে রাখছে, তাহলে সেই গ্রহকে আমি কখনোই ধারণ করব না, বা সেই রত্নকে আমি ধারণ করব না। সেই রত্নের এসেন্স অনুযায়ী আমি কোনো কিছু যন্ত্রম ধারণ করতে পারি। আমার কাছে বহু ক্লায়েন্ট রয়েছে যারা হয়তো রত্ন ধারণ করতে পারেন না, তাহলে তাদের জন্য আমরা কি করি না, আমরা তার এসেন্স অনুযায়ী বিভিন্ন ধরনের যন্ত্র নির্ণয় করে থাকি, এবং তাতে 100% সফলতা দেওয়া সম্ভব হয়। তো আপনারা যদি মনে করছেন যে কোন রত্ন ধারণ করেছেন কিন্তু সেই রত্ন আপনার ক্ষেত্রে কাজ দিচ্ছে না, অথবা কোনো জ্যোতিষীর কাছে গেছেন যে আপনাকে গ্রহ রত্ন দিয়েছেন বা কবচ তাবিজ যাই দিন না কেন আপনি কাজ পাচ্ছেন না, আপনাকে প্রথম প্রয়োজন আপনার কোন গ্রহ মারক এবং বাধক এবং কোন গ্রহ আপনাকে নিয়ন্ত্রণ করতে পারে। আপনাকে দেখা গেছে যে 3-4টে গ্রহের প্রতিকার করা হয়েছে, তাহলে সেই গ্রহের প্রতিকার আপনার ক্ষেত্রে মারকের ফল দিতে পারে। আপনাকে দেখতে হবে নিয়ন্ত্রণকারী গ্রহ, যেটা আমি আলোচনা করলাম। আশা করি কিছুটা হলে আপনাদের সামনে ক্লিয়ার হয়েছে। নেক্সট এপিসোডে হয়তো নতুন কিছু বিষয় নিয়ে উপস্থাপন হবো, কারণ কন্ট্রোল রুম থেকে অলরেডি বলছে আমাদের সময় নেই। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ সুব্রতদা আপনাকে। সত্যি সুব্রতদার পক্ষেই মনে হয় সম্ভব এত পুঙ্খানুপুঙ্খ ভাবে এবং এত সহজ ভাবে প্রতিকার সম্পর্কে একটা চমৎকার পর্ব আমাদের উপহার দেওয়ার জন্য। এই জন্যই কিন্তু সবসময় বলে থাকি সুব্রতদা প্রতিকারে সিদ্ধ হস্ত। সবাই ভালো থাকুন। আজকের মতন দাদাকে নিয়ে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার আগামী পর্বে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।